সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নরসিংদী জেলার প্রান্তিক কৃষকের কাছে। বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এদেশে দিনে দিনে কমে আসছে চাষের জায়গা। ফসলের জমিতে তৈরি হচ্ছে বাড়িঘর, তৈরি হচ্ছে রাস্তাঘাট এবং দোকানপাট, এবং তারই সাথে কমে যাচ্ছে কৃষকের কৃষি জমি। কিন্তু কৃষকরা কত স্বল্প জমিতে বহুমুখী চাষের মাধ্যমে প্রতিনিয়ত যোগান দিয়ে যাচ্ছে কৃষি পণ্যের। আর সেসব কৃষকদের নিয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘুরতে ঘুরতে দীপ্ত কৃষি টিম আজ চলে এসেছে নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশের চর অঞ্চলে। আমরা এই অঞ্চলে একটি কৃষক পরিবারের সাথে আজ সারাদিন থাকবো এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি। আমার নাম মারজান সুমি, আমি দীপ্ত টেলিভিশনের একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। তো আপনি দিদার ভাইয়ের কি হন? ওয়াইফ। কোয়েল পাখির ফার্ম আছে ওনার? জি জি, ফার্মে মহেশারি উনি বাচ্চা ফুটায়। আপনি মনে হয় ডিম বিক্রি করছেন নাকি? জি জি জি, ডিম বিক্রি করতেছি। তো এটা আপনারা কিভাবে কিনেন এবং বিক্রি করেন কিভাবে? আমরা এটা 180 টাকা শ কিনি, মানে পাইকারি কিনি। 180 টাকা বিক্রি করি, 3 টাকা পিস। ডিম তাদের কাছ থেকে কিনে বিক্রি করছেন, মানে ব্যবসা করছেন। কেমন আছেন আপনারা এখন? আছি ভালো, মোটামুটি ভালো আছি। এবং একটা ছেলেরে বিদেশ পাঠাচ্ছি এবং উন্নত মান খাইয়ে দেয়া ছেলে মেয়ে ভালো আছে। তো আপনি যেহেতু প্রতিদিন ডিম বিক্রি করেন, প্রতিদিন কিরকম ডিম বিক্রি হয়, কতগুলো? আমার খামারে প্রায় 30-35 হাজার পাখি আছে। সব পাখি তো আর ডিম পারে না, প্রায় 15,000 পাখির মতো ডিম পারে আর কি। প্রতিদিন? জি জি। আমি তো জানি ভাই ডাক্তার ছিল। জি জি জি, উনি তো ডাক্তার ছিল, কিন্তু উনি পরে একটা ব্যতিক্রমধর্মী একটা কাজে উৎসাহিত কিভাবে হলো, কোন চিন্তাধারা থেকে? উনি মূলত আমার ছেলে আছে একজন, এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ে। ওর বয়স যখন 3 বছর ছিল তখন সে কানাগাড়ি করে এক জোড়া কোয়েল পাখি আনছে বাজার থেকে। আনার পরে এই পাখি দেখলাম প্রত্যেক দিন এই পাখি দুইটা ডিম দেয়। তখন আমি বললাম, বলে ডাক্তার দেখো, লেখাপড়া করছি কিন্তু চাকরি বাকরি তো করতে দিছে না, মানে বাইরে গিয়ে চাকরি বাকরি করলে মানে ছেলে মেয়ে মানুষ করা যাবে না। তখন বললাম যে দুইটা পাখি দুইটা ডিম দেয় প্রত্যেক দিন, তাহলে আমরা কি কোয়েল পাখির ব্যবসা করতে পারি? পরে কয় না, কোয়েল পাখির ব্যবসা এই পাখি কেউ চিনুই না, আর বাজারে এই পাখি ডিম দেখা হয়ে যায় না, তুমি কেমনি ব্যবসা করবে? ওনার দোকানে একটা লোক এলো যে ভাই একটা মানে কাস্টমার আর কি, যারা ওষুধ কিনতে আসে রুগী, যে ভাই আপনি বাংতি পয়সার অভাব, আমার কাছে অনেক বাংতি পয়সা আছে। তখন উনি ওনার বাংতি পয়সা বাইর করে দিল, উনি ডিমের খাঁচা থেকে এবং কোর্স থেকে। তো বলে ভাই আপনি এত বাংশি পয়সা করতে হবে? পরে কয় যে ভাই আমি ছোটো ডিমের ব্যবসায়ী করি। ছোটো ডিম মানে কয় কোয়েল পাখি ডিম বিক্রি করি। তখন বললো, ও আমার বাড়ি উলি তো কইছি যে কোয়েল পাখি ফেলতাম। ওই তাহলে ভাই আপনার বাড়িতে তো অনেক জায়গা আছে, তাহলে পালতে পারেন। তখন ওনারে এই লোকটাই এর পরের দিন নিয়ে গেল এই যে জায়গায় নাকি কোয়েল পাখি চাষটা করে, ওই জায়গায় গেল মাধবদী কাঠালিয়া। ওইখানে এক প্রাক্তন চেয়ারম্যান এই পাখির চাষ করে। এর একদিন পরে ওই গিয়ে আমরা বুকিং দিয়ে এলাম যে আমরা 600 পাখি নিব। এর 8 দিন পরে আবার পাখি নিয়ে এলাম, আইনে এই পাখি পালা শুরু হইল আমাদের। আমাদের বাংলাদেশে যারা অন্যান্য নারী আছে যারা সংসারের কাজ করে, শিক্ষিত, তাদের জন্য আপনার কি বলার আছে? আমি চাই আমার মতো সবাই এমন বাড়ির আনাজ জায়গার মধ্যে যেমন আমরা শাকসবজির গাছ লাগাই, তদ্রূপ অনেকের বারান্দা ওকে জুয়ে ফেলে রয়েছে এবং অনেকের ব্যালকনি ওকে জুয়ে ফেলে রয়েছে। যদি সবাই কিছু কিছু করে এই পাখি পালে, আমার মতো যারা এই ধরেন এই ছেলে মেয়ের খরচ যোগাইতে পারবো, কেউ 100 পাখি পালে নিম্নতম হয় 1 থেকে 1,500 টাকা মাসে থাকবে। আর যদি 500 পাখি পালে তাহলে 5 থেকে 7,000 টাকা ওনার মাসে থাকবে। তাহলে আর স্বামীর কাছে হাত পাততে হইতো না যে আমারে স্নুর টাকা দাও, লিপস্টিকের টাকা দাও, আমারে একটা ছেলে মেয়ে 10টা টাকা চাইলো, মা আমার 10টা টাকা দাও, এগুলি আর স্বামীর কাছে হাত পাততে হইতো না। আমরা চাই বাংলাদেশের সবাই এই কিছু কিছু করে যারা নাকি এই পাখিরা পাললে সবারই ডিমের পুষ্টিও পাইব এবং মাংসও পাইব এবং কিছু টাকাও হবে। তো খুবই ভালো লাগলো আপনাদের শুরুর গল্পটা শুনে।
তো ভাবি আপনি বললেন 35,000-এর মতো কোয়েল পাখি আপনাদের এখানে, এইটার জন্য কয়টা খামার আপনাদের? আমাদের বাড়িতে 5টা খামার আছে। আচ্ছা, সবচেয়ে বড় খামার কোনটা? ওই তো উপরে। এইটা আপনাদের বড় খামার? জি জি। তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো, ভাই কোন খামারে আছেন? ওই তো উপরে এই খামারে আছে। এই খামারে আছেন? জি জি। ঠিক আছে, তাহলে সকালবেলা এসেই তো আপনার অনেকটা সময় আমরা পেলাম, তো খুবই ভালো লাগলো। তো আপনি কাজ করেন, আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসি। ভাই কিভাবে কোয়েল পাখিগুলার যে শুরুটা তো আপনার কাছ থেকে শুনলাম, এখন কিভাবে এই পর্যন্ত আসা ভাই কাছ থেকে শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকেন আপনি, আমি উপরে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা, আপনি দিদার ভাই? জি। আচ্ছা, আমার নাম মারজান সুমি, আমি দীপ্ত টিভির একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান হয় দীপ্ত কৃষি, ওখান থেকে এসেছি। তো কোয়েল পাখিকে খাবার দিচ্ছেন মনে হচ্ছে, কি ধরনের খাবার খাওয়ান এবং কি পরিমাণে খাওয়ান? প্রথমত আমরা ওই ডিম পাড়ার আগে এই কোয়েল পাখির আমরা বলার স্টার্টার দিই। যখন পাখিটা 7 থেকে 80% ডিমে আসে তখন আমরা লেয়ার খাদ্য যাই, অর্থাৎ দেশীয় মুরগির যে খাদ্য খাওয়া, যেমন ব্রয়লার লেয়ার মুরগির যা খাদ্য খায় এই খাদ্যটা দিই। বর্তমানে আপনার এখানে কতগুলো কোয়েল পাখি আছে এবং এগুলো কতগুলো খামারে রাখা? আমার টোটাল 5টা খামার আছে। 5টা খামারের মধ্যে এই খামারটা আছে 7 থেকে 7,500 পাখি, আর একটা খামার আছে 5,000, এরকম করে প্রায় 30 থেকে 35,000 পাখি আছে। তাহলে এই 35,000 পাখি প্রতিদিন কতগুলো করে ডিম দেয়? আমার এই 35,000 পাখি টোটাল 5টা খামারে 12 থেকে 13,000 ডিম বর্তমানে তুলতেছি। সবগুলো ডিম থেকে তো অবশ্যই বাচ্চা হয় না, তো এটার জন্য ব্রিডিং পেয়ার করতে হয়, সেই জিনিসটা আপনারা কিভাবে করেন? 100-র মধ্যে 30টা পুরুষ পাখি লাগে, অর্থাৎ 100 হলো মহিলা পাখি আর 30টা হলো পুরুষ পাখি। এই একত্রে রাখার পরে ওই যে ডিমটা হইব ওই ডিমটা আমরা মেশিনে দিব। এটারে কই আমরা বীজ ডিম বা প্যারেন্টসের ডিম, আর এই ডিমটা হলো বাবার ডিম, এটা শুধু খাওয়ার ডিম, এইখানে কোনো পুরুষ পাখি নেই। ইনকিউবেটর থেকে বাচ্চা হওয়ার প্রণালীটা একটু আমাকে বলেন। প্রথমত আমরা ডিমটা আইনা একটা ওই জীবাণুনাশক করে একটা মেশিন আছে, ওই যে এই ঘরে নিচতলা যে মেশিনটা, এই ডিমটা আমরা মেশিনে দিই, দিয়ে এটার মধ্যে আমরা ওই যে পটাশ আর হলো এক জাতীয় ওষুধ আছে, এটা দিয়ে আমরা ডিমটা জীবাণুনাশক করি। কারণ আমার এখানে তো হাজার হাজার ডিম, এইখানে যে কোনো ভাইরাস বা যে কোনো জীবাণু থাকতে পারে। তারপরে আমরা মেন ইনকিউবেটারে ডিমটা ঢুকাইলে তখন ওই ডিমটা আমরা 16 দিন ইনকিউবেটারে রাখি। তারপরে 16 দিন পরে আমরা আবার হ্যাসারে নিয়ে আসি। কারণ ইনকিউবেটার হলো 2 প্রকার, একটা হলো সেটার আর একটা হলো হ্যাসার। আমরা প্রথম রাখি সেটারে 16 দিন, সেটারে 16 দিন রাখার পরে আমরা নিয়ে আসি হ্যাসারে। হ্যাসার থেকে 2 দিন পরে আমরা বাচ্চারা বাড়ি আসলে আমরা বোর্ডার করি, ওইখানে আমরা হিট দিয়ে বোর্ডার করি। বোর্ডার দেওয়ার পরে ওইখানে আমরা প্রথম 7 দিন আমরা খুব হিট দিই, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে 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 আমরা জিরোতে নিয়ে আসি। তারপরে পাকে গেলে আবার বিভিন্ন খামারে এটা বড় করতে থাকি। তখন এইখান থেকে যখন 30 থেকে 35 দিন যেন ওভার হয়, তখন এখান থেকে পুরুষ এবং মহিলা দুইটা আলাদা করে পুরুষটা বিক্রি করে দিই ওই খাওয়ার জন্য, আর মহিলাটা রেখে দিই ডিম পাড়ার জন্য। তো দিদার ভাই, এই যে 18 দিন পর যে ইনকিউবেটর থেকে বাচ্চাটা হয়, এখান থেকে আবার পাখিটা ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? মানে একদিনের বাচ্চাতে পাখিটা 60 থেকে 70 দিন পরে থেকে পাখি ডিম পাড়া আরম্ভ করে। তো ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার এই খামারের মধ্যে অনেক মাকড়সার জাল। এই মাকড়সাটা দেখছেন যে এগুলি খাদ্যের একটা দুনা, এগুলি বাংলায় অনেক সময় চোখে দেখা যায় না। এখন যদি এগুলি আমরা ঝাড়ু দিলে তখন এই যে আমার 30-35,000 পাখি, সব পাখির শরীরে নাকে গিয়া মুখে গিয়া তবে এটা ঠান্ডার সৃষ্টি। তো এই যে বললেন ঠান্ডার কথাটা, তো যেহেতু কোয়েল একটি পাখি জাতীয় প্রাণী, অবশ্যই এটা রোগবালাই হয়। তো এই কোয়েলের কোন কোন ধরনের রোগবালাই বেশি হয় এবং কোন সময়টা আসলে এইটা বেশি হয়? একমাত্র এই কোয়েলের ঠান্ডা লাগে, ঠান্ডাটা সবচেয়ে বড় রোগ। একমাত্র বছরের 2টা সিজনে বেশি ঠান্ডা লাগে। একটা লাগে গরম থেকে যখন শীতে আসে ওই সিজনটা, আর একটা আছে শীত থেকে যখন গরম আসে তখন ওই ঋতু চেঞ্জ হলে তখন ঠান্ডা লাগে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এই যে আপনার এত বড় খামারি, আপনি এখন শুরু থেকে এই পর্যন্ত অনেক পরিকল্পনার ব্যাপার আছে, তো এগুলোতে আপনি সাহায্য সহযোগিতা যেমন প্রাণী সম্পদ অধিদপ্তর বা এখান থেকে কেমন পেয়েছেন? তো ভাই, এই যে আপনার যে 35,000 কোয়েল পাখি আছে, এই 35,000 কোয়েল পাখির পিছনে আপনার পরিচর্যা থেকে শুরু করে মাসিক যে আপনার খরচটা হয় এবং এখান থেকে কেমন আয় হয়, এটা একটু আমাকে বলেন। এখানে 35,000 পাখি, সব পাখি দ্বারা একরকম খাদ্য খায়, একটু বেশি একটু কম। ঘরে গিয়ে আমার 29 থেকে 30,000 টাকার খাদ্য লাগে প্রতিদিন। তো 29 থেকে 30,000 টাকা গড়ে তুষ আছে, লিটার আছে, বিদ্যুৎ খরচ আছে, ওষুধ আছে, সব এভরিথিং মিলে 29 থেকে 30,000 টাকা খরচ আছে পার ডে। তো এই হিসাবে 30 দিনে দেখা যায় প্রায় 9,20,000, 5-10,000 টাকা বাড়ে। তো আমার এগুলি বেচার পরে
মানে খরচের পরে দেখা গেছে আমি 10 থেকে 11 লক্ষ টাকার মতো আমি পাইতেছি আর মাসে। তাই আমি দেখা গেছে 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ইনকাম থাকে। এই লাভ বাদেও আমার আরও 2টা লাভ আছে, এটার চেয়ে বেশি লাভবান। কীরকম? আমার এই পাখির বীজটা দিয়ে একটা বায়োগ্যাস চলে, এই বায়োগ্যাস দিয়ে আমার 2টা পরিবার চলে, আমার পরিবেশটা রক্ষা পায়, যেহেতু আশেপাশে কোনো দুর্গন্ধ হয় না এক। আর দ্বিতীয়, যেই বায়োগ্যাসের পরে দেওয়ার পরে যেই বীজটা হয়, এই বীজটা আবার আমরা জমিনে দিতেছি। জমিনে দিলে দেখা যায় জমিনের উর্বরতাও বাড়ে এবং শাকসবজি, তরি তরকারি, ধান যা আছে এটা আরও অনেক অনেক অধিক ফলন দেয়। তাছাড়া আমরা তারপরে যে অবশিষ্ট থাকে এটা আমরা পুকুরে ছাড়ি, পুকুরে ছেড়ে দেওয়া যায়, মাছও অনেক বৃদ্ধি হয়। কোয়েলের কি কোনো জাত আছে? যেমন আমরা জানি মুরগির বিভিন্ন জাত হয়, কিন্তু কোয়েল পাখির কি কোনো জাত আছে? জাত হয়, যেরকম এই পাখিটা মূলত জাপানি পাখি। এই জাপানি পাখিটা দেখা গেছে আমরা নিয়ে আসছি, এখন আমরা এটা তৈরি করতেছি, এখন হলো আমগো দেশি বাংলাদেশি। আবার ইন্ডিয়া নিতে আসে, দেখা যায় ইন্ডিয়া তৈরি করতেছি ইন্ডিয়া, আর দেখা যায় আপনার মালয়েশিয়া নিচ্ছে মালয়েশিয়ান কোয়েল পাখি। আসলে অরিজিনাল হলো জাপানি পাখি। কোয়েল পাখি ছাড়া আর কি কি চাষাবাদ কি করেন? সব জমিন আছে আমগো, ধানের জমিন আছে, কলার জমিন আছে, শাকসবজি জমিন আছে, আলুর জমিন আছে, মাছের চাষ আছে, সবগুলি আছে, এবং কাঁঠাল বাগান আছে, আমের বাগান আছে। আর তাছাড়া আরেকটা ব্যবসা আছে আমার নার্সারি। আপনি যে এই খামারের পাশাপাশি অন্যান্য কৃষি কাজগুলো করেন, আমি একটু সেগুলো দেখবো। আপনার নার্সারিটার দিকে আমরা একটু যাই, যেহেতু এখানে এটার পৃষ্ঠাটা ব্যবহার করা হয়। আপনি আমাকে যে বললেন যে আপনার কোয়েলের থেকে আপনি ডিম বিক্রি করেন, আপনি অঞ্চলে বাচ্চাও দেন, কোয়েলের বাচ্চাও বিক্রি করেন, আর কোয়েলটা বড় হলে মাংসের জন্যও তো বিক্রি করেন। তো এই যে 3 ধরনের বিক্রি আপনার এই কোয়েল থেকে হয়, কিভাবে হয়? মানে আপনার বাজারজাত প্রক্রিয়াটা একটু জানতে চাচ্ছি। রেডি পাখিটা হলো খাওয়ার জন্য, যেটা 20 থেকে 25 টাকা পায় প্রতি পিস পুরুষ পাখিটা। আর যেটা নিয়ে রিজেক্ট, এরা 35 থেকে 40 টাকা বলল মহিলাটা। না, রিজেক্টটা যেটা নিয়ে বাতিল পাখিরা তো মাংস বেশি হয়, কারণ 150 থেকে 160 গ্রাম ওজন হয়। আর রেডি পাখিটার ওজন হয় 70 থেকে 80 গ্রাম। তখন রেডি পাখিটার দাম হয় 20 থেকে 25 টাকা, আর রিজেক্ট পাখিটার দাম হয় 35 থেকে 40 টাকা। আর যে রানী খামারির জন্য নেয়, ওই যেমন তারা ওই ফার্ম করবো, তাদের জন্য 40 থেকে 42 টাকা, মানে 35 টাকার তো ধরে 40, 45, 42, এটা বয়সের অনুযায়ী, কারণ এটা খাওয়ার উপরে নির্ভর করে সব। মোট কথা লাভ অনেক ভালো আছে, করতে পারলাম। এটা হলো আমার নার্সারি। আর ওই পিছনে যেটা দেখতেছেন এটা হলো কলা বাগান। আর ওই যে ওইটা আছে, ওইটা আমরা ওই যে আগের ক্ষেতেরা এই কৃষিতে পাইয়া যেটি আমরা লাগে সংসারে, তা করার পরও আমরা এটা বিক্রি করতেছি, যা যেগুলি আমরা কিনতেছেন। এই দেশের যে যুবকরা যে বেকার সমস্যায় ঘুরতেছি আমরা, এই যে একটা পথ দেখাইতেছেন, তাদের একটা নির্ধারণ, মানে একটা দিক নির্দেশন দিতেছেন, কি হচ্ছে পাওয়ার আর কি আছে। এ পর্যায়ে আমরা কথা বলবো পলাশ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহজামান খানের সাথে। পলাশ উপজেলায় আমি লক্ষ্য করলাম যে প্রায় সব কৃষকই কোয়েল পাখি পালনে বেশি উৎসাহী। তো এর পিছনে কারণটা কি? দিদার সাহেব যেহেতু কোয়েল পাখি পালনে উনি বেশি লাভবান হয়েছেন, উনার দেখা দেখি অন্যান্য কৃষকরা বেশি আগ্রহী হচ্ছেন, এটাই হচ্ছে মূল কারণ এখানে। তো ভাইয়া, কোয়েল পাখি খামারিরা কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি যায়, এবং প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আপনারা কি ধরনের পরামর্শ তাদেরকে দেন? না, আমরা তো কারিগরি যে সহায়তাগুলো সেগুলা প্রতিটি খামারিকে দিয়ে থাকি। সেই হিসাবে কোয়েল খামারি যারা আছে কীভাবে পালন করতে হবে, তার হাউজিংটা কী হবে, তার খাদ্য ব্যবস্থাপনা কী হবে, এগুলো আমরা তাদেরকে বলে থাকি। এছাড়া তারা অনেক সময় বিভিন্ন রোগ ব্যাধি যখন আক্রান্ত হয় তখন আমাদের কাছে আসে, আমরা তখন সরাসরি খামারে এসে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। মুরগির তো দেখা যাচ্ছে যে মহামারী আকারে রোগবালাই হয়, এটারও কি এরকমই হয় নাকি কম হয়? কোয়েল তো পোলট্রির একটা স্পিসিস, যার কারণে পোলট্রিতে যে সমস্ত রোগগুলো হয় কোয়েল একই ধরনের রোগ হয়, যেমন রানীক্ষেত, গাম্বুরো, রেসপিরেটরি ডিজিজ, কলেরা, পক্স, বিভিন্ন ধরনের রোগ হয়। এছাড়া ফ্লু জাতীয় যেগুলো, যেমন বার্ড ফ্লু, এগুলো কোয়েলে হতে হয়। আর এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনামগুলো। গাইবান্ধায় হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী শতাধিক পরিবার। কুমিল্লায় ইটের ভাটার দূষিত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল। নাটোরে তরমুজ উৎপাদন কম হলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা।
শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাইবান্ধায় পলাশবাড়িতে স্থানীয় পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছে শতাধিক পরিবার। এতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঘোড়াবান্ধা গ্রামে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানো হচ্ছে। এজন্য মাটি ও খড়ের চাল দিয়ে ঘর তৈরি করা হয়। সূর্যের আলো ও বাতাস বন্ধ করে হারিকেন জ্বালিয়ে ঘরের তাপমাত্রা বাড়ানো হয়। প্রথমে তুষের ড্রামে 15 দিন ডিম রাখা হয়, পরে ওই ঘরের বেডে 13 দিন ডিম রেখে দিলে বাচ্চা ফোটে। বক্স আছে, বক্সে হলো ডিম হলো পুটলি করিয়ে ওই বক্সে রাখিয়ে বক্সে হলো আবার ওই অটোমেলে তুষ দিয়ে বালিশ বানিয়ে ঢাকে রাখা হয়। ঢাকে রেখে পরে 1 ঘন্টা পর পর ওগুলো ওলটপালট করে দেওয়া হয়। প্রতিটি বাচ্চা বিক্রি হয় 25 থেকে 30 টাকায়। স্থানীয়ভাবে সংগ্রহ করা বাচ্চা দিয়ে জেলার বিভিন্ন জায়গায় 400-র বেশি খামার গড়ে উঠেছে। এসব খামারে বাচ্চা পালন, ডিম সংগ্রহ ও বাজারজাত সহ নানা কাজে জড়িত হাজারো মানুষ। স্থানীয় চাহিদা মিটিয়ে হাঁসের ডিম, মাংস এবং একদিনের বাচ্চা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায়। বাচ্চা বাজারে বিক্রি করি পাইকারি খুচরা 25 টাকা দরে। হাঁসা বাচ্চা বাইরে হয়, সেগুলো ফিরে আবার গ্রামে গ্রামে হাটে হাটে নিয়ে যায় বিক্রি করে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলায় মাসে প্রায় 40,000 হাঁসের বাচ্চা উৎপাদন হচ্ছে। আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং তাদের নিয়মিতভাবে খোঁজখবর রাখি, তারা যাতে দিন দিন আরো উন্নতি করতে পারে এ বিষয়ে আমরা সবসময় সচেষ্ট আছি। কুমিল্লায় ইট ভাটার ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে 150 একর ধান ক্ষেত। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে ধান ঝলসে যাওয়ায় দিশেহারা এই অঞ্চলের কৃষকরা। কুমিল্লা সদর উপজেলার মুন্সিবাজার, ইটাল্লা, জগন্নাথপুর উত্তর ও দক্ষিণ গ্রামের প্রায় 150 একর জমিতে ধান চাষ করেন কৃষকরা। কিছুদিন বাদেই পাকা ধান ঘরে তোলার কথা, কিন্তু হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে ক্ষেতের ধান। ফাঁকবো ধান এমন টাইমে এই বৃষ্টির বদ্ধ করে দিয়া মানে গ্যাস আগো ছেড়ে দিয়া কারণ আমরা পুরো অত্র এলাকার জমি জমা আছে 150 খানি সব তারা মারিয়েছে। মানুষ বাড়ি ঘর ঠিক করতে আছে, ধান দাইব, উডান টুডান ঠিক করতে আছে, ধান লইব, সেই জায়গাতে এখন এই অবস্থা। আমরা সবাই কর্তদারি, আমরা 150 খানি সম্পত্তি আপনার নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগের দাবি, ইটভাটার ধোঁয়ার কারণে একরের পর একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ধান খেতে কোনো রোগবালাই খুঁজে পান নাই কৃষি কর্মকর্তারা। ইটভাটার ধোঁয়াটা চতুর্দিকে ছড়াই গিয়েছে, আর এটা তাপের কারণে এই ধান নষ্ট হয়ে গিয়েছে। আমরা তখন ধারণা করি। আর এখন হচ্ছে যে পরবর্তীতে আর কি যে রিসার্চের গ্রুপ আছে যারা গবেষণা করে, ওনাদেরকে আমরা করেছি যে আপনারা দেখে করে আসেন যেটা আপনাদের ইয়েতে কোনটা তো করে আসেন। আর আমাদের ধারণা এটা ইটভাটার ধোঁয়ার কারণে হয়েছে। আর্থিক সহায়তা পেলে কৃষকরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। খরা ও শিলাবৃষ্টির কারণে এবছর নাটোরের তরমুজ চাষিরা আশানুরূপ ফল পাননি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার উৎপাদন কম হলেও চাহিদা থাকায় ভালো দাম পাবেন চাষিরা। চলতি বছর নাটোর জেলায় 527 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,000 মেট্রিক টন। এছাড়া বাঙ্গি চাষ হয়েছে 443 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,440 মেট্রিক টন। তবে খরা ও শিলাবৃষ্টির কারণে তরমুজ ও বাঙ্গির ফলন এবার কমে গেছে বলে জানান চাষিরা। জমি লাগাইছি 2 বিঘে জমির দিকে আছে যে গতবার তুলনায় ফল অনেক কম, ফলই নাই, কিন্তু সেই পরিমাণে এবার দামও নাই। এবার বাঙি খুব খারাপ হয়েছে, খুব একটা ভালো হয়নি, বিচার কেনা নাই, জনগণ খাওয়া শান্তি পাচ্ছে না। গতবার ধরো হয়েছে বেশি, দামই পাইনি, এই ধরো আবাদি নেই। এই অবস্থায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে আশঙ্কা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এবছর তরমুজের ফলন খরাজনিত কারণে কিছুটা কম হয়েছিল। তরমুজের বপনের উপযুক্ত সময়ের চেয়ে একটু দেরিতে তরমুজটা করা হয়, কাজে কৃষকগণ কোনো বছর তরমুজের ভালো দাম পায়, আবার কোনো বছর একটু কম পায়। তবে তরমুজের চাহিদা ভালো থাকায় চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করেন তিনি। উৎপাদিত হোক ভালো ফসল, আর সঠিক মূল্য পাক কৃষকরা। আগামী দিনে কৃষি হোক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01709 662063 এই নম্বরে। কোনো রকম প্রশিক্ষণ এবং উৎসাহ ছাড়া কৃষকরা কত বুদ্ধি দিয়ে চাষ করছে শাকসবজি, ফুল এবং ফসল, এবং পালন করছে গবাদি পশু, এবং এই খেটে খাওয়া মানুষদের টুকরো টুকরো অবদানেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে আমাদের কৃষি। আজ এ প্রত্যাশায় দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দীপ্ত টিভি।